This channel does not promote any violent, harmful, or illegal activities. All content provided by this channel is meant for an educational purpose only. TV9 বাংলায় স্বাগত। ফুল অ্যান্ড ফাইনালি আপনাদের সঙ্গে রয়েছে আমি শর্মিষ্ঠা, আর আমার সঙ্গে রয়েছে তনিষ্ঠা। ভবানীপুর স্বাভাবিকভাবে যতদিনে সেখানে ভোট মিটছে হটস্পট হয়েই থাকবে, আর স্বাভাবিকভাবে গড় রক্ষায় ভবানীপুরে মাটি কামড়ে প্রচারে তৃণমূল প্রার্থী মমতা বন্দ্যোপাধ্যায়। দ্বিতীয় দফার আগে টানা 4 দিন সেখানে প্রচার কর্মসূচি থাকছে তৃণমূল নেত্রীর। ঠিক কিভাবে নিজের প্রচার সাজাচ্ছেন তৃণমূল নেত্রী? তৃণমূলের পক্ষ থেকে স্বাভাবিকভাবে আলাদা নজর রয়েছে ভবানীপুরে, কোনো আলাদা কৌশল নেওয়া হচ্ছে কি জানাবেন সহকর্মী সৌরভ গুহ আমাদের সঙ্গে রয়েছেন। সৌরভ, ঠিক কি কি কর্মসূচির কথা জানা যাচ্ছে ভবানীপুরে? শর্মিষ্ঠা, তন্নিষ্ঠা, প্রথমেই বলি যে সামগ্রিকভাবে মমতা বন্দ্যোপাধ্যায় তৃণমূল সুপ্রিমো এই মুহূর্তে গোটা রাজ্য চষে বেড়াচ্ছেন। তার নিজের কেন্দ্র ভবানীপুরে এখনো পর্যন্ত কোনো বড় কর্মসূচি সেভাবে অংশগ্রহণ তিনি করেননি। তার হয়ে তার দলের অন্যান্য নেতারা তারা দফায় দফায় মিটিং করেছেন। সে মিটিংয়ে মমতা বন্দ্যোপাধ্যায় ছিলেন। যে তালিকা আমাদের সামনে আসছে, দ্বিতীয় দফা নির্বাচনের আগে 4 দিন ভবানীপুরে প্রচারে ঝড় তুলতে চলেছেন ভবানীপুর কেন্দ্রে তৃণমূল কংগ্রেসের প্রার্থী রাজ্যের বিদায়ী মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। 24 তারিখ দক্ষিণ কলকাতার সুকান্ত সেতু থেকে হাজরা পর্যন্ত তার পদযাত্রা রয়েছে এবং ওই দিনই চেতলা সিআইটি মার্কেটে তার সভা রয়েছে। তারপরে 25শে এপ্রিল সেখানে 82 এবং 74 নম্বর ওয়ার্ডে মিছিল করবেন, পদযাত্রা করবেন, একেবারে ওয়ার্ড ভিত্তিক মিছিল করবেন মমতা বন্দ্যোপাধ্যায়। এটা খুব তাৎপর্যপূর্ণ। 26শে এপ্রিল 70, 71 এবং 72-এ ওয়ার্ড ভিত্তিক মিছিল করবেন, যা ল্যান্ডসডাউন থেকে শুরু হবে। 27শে এপ্রিল বালিগঞ্জ ফাঁড়ি থেকে আবারও কিন্তু মিছিল করবেন তিনি। এছাড়াও 77 এবং 63, অর্থাৎ সমস্ত ওয়ার্ডগুলোতে 8টা ওয়ার্ড রয়েছে। এই 8টা ওয়ার্ডেই কিন্তু পদযাত্রা, জনসংযোগ, মিছিল, অর্থাৎ যেখানে ভবানীপুরকে বিজেপি তার কেন্দ্রীয় নেতৃত্ব বিশেষভাবে টার্গেট করেছে, মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় বিদায়ী মুখ্যমন্ত্রী তিনিও কিন্তু দ্বিতীয় দফা প্রচারের শেষ 4 দিন প্রচারে ঝড় তুলতে চলেছে। 24 থেকে 27 একেবারে টানা ভবানীপুরেই নজর দিচ্ছে তৃণমূল কংগ্রেস এবং তৃণমূল নেত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। বিশেষ করে লোকসভা ভোটের নিরিখে যে ওয়ার্ডগুলোতে পিছিয়ে রয়েছে তৃণমূল কংগ্রেস, 63, 70, 71, 72, 74, এই ওয়ার্ডগুলোতে বিশেষভাবে নজর দিচ্ছেন তৃণমূল নেত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। ধন্যবাদ সৌরভ। আর ভবানীপুরে বিজেপির প্রার্থী শুভেন্দু অধিকারী, তিনি যেখানেই যান না কেন, মানে রাজ্যের যে প্রান্তেই প্রচার করুন না কেন, বারবার ভবানীপুর চ্যালেঞ্জটা কিন্তু ছুটতে ভুলছেন না। যেমন পুরুলিয়ার কাশীপুরের সভা থেকেও শুভেন্দুর ভবানীপুর চ্যালেঞ্জ। তার উপর বিশ্বাস রাখার জন্য ভবানীপুরের মানুষকে আহ্বান জানাচ্ছেন, ভবানীপুরে মমতা বন্দ্যোপাধ্যায়কে হারাবেন, চ্যালেঞ্জ ছুড়েছেন তিনি। কি বলেছেন শুনবো। আমাকে বিশ্বাস করে রাখুন, আপনারা ফোনে রেকর্ড করে রাখুন, 177 নিচে ভারতীয় জনতা পার্টি নামবে না। আর একটা কথা আমি আপনাদের দিতে পারি, 2021-এ মুখ্যমন্ত্রী মমতা ব্যানার্জি আমার কাছে হেরেছিলেন। এবারে ভবানীপুরেও আমি ওনাকে হারাবো। আপনারা প্রস্তুত থাকুন বিজয় উল্লাস করার জন্য। আপনারা প্রস্তুত থাকুন নতুন বাংলা গড়ার জন্য। আপনারা প্রস্তুত থাকুন আগামী দিনে সোনার বাংলা গড়ার জন্য। আমাদের সঙ্গে রয়েছেন তৃণমূল কংগ্রেসের রাজ্য সহ সভাপতি জয়প্রকাশ মজুমদার। জয়প্রকাশ বাবু, রাজ্যের যেখানেই যাচ্ছেন শুভেন্দু অধিকারী ভবানীপুর চ্যালেঞ্জটা কিন্তু করতে ভুলছে না, কিভাবে দেখবেন বিষয়টিকে? ভবানীপুর চ্যালেঞ্জ তো পরের, আগে নন্দীগ্রামটাকে নিজের কাছে রাখতে পারেন কিনা এটা বড় কথা। আমও যাবে, ছালাও যাবে, নন্দীগ্রামও যাবে, ভবানীপুর তো যাবেই। কিন্তু ঘটনাটা হচ্ছে এইসব আজে বাজে কথা বলে লাভ আছে? 177, 170, 200। কারণ আমার মনে আছে, আমি আপনাদের সঙ্গে শেয়ার করছি, 2021-এ 2রা মে ফলাফল বেরোনোর 2 দিন আগে শুভেন্দু বাবু আমার সল্টলেকের অফিসে রাত্রের অন্ধকারে এসেছিলেন। তখন আমি বিজেপিতে, এসে বলেছিলেন
আমরা 175 থেকে 200টা, এই 175 থেকে 180টা আসন পেয়ে ক্ষমতায় আসছি। আর আমি এতখানি শিওর, আমি তো জানি 100ও পৌঁছবে না। বলো আপনার সব খবর ভুল। আমরা আসছি ক্ষমতায়, শুধু দিলীপ ঘোষকে আটকাতে হবে, আমি চিফ মিনিস্টার হব। আপনি একটুখানি এটাতে আমাকে সাহায্য করবেন। আমি সেইটা মনে আছে এবং সেই জন্য আমি তখনও হেসেছিলাম, আজকেও হাসছি। সেদিনও বলেছিলাম 100 পেরোবে না, আর আজকে বলছি 50 পেরোবে না বিজেপির। তৃণমূল কংগ্রেস এবার 250-এর কাছাকাছি আসন নেবে। বেশ, ধন্যবাদ। আপনাদের জানিয়ে রাখি, রবিবার জঙ্গলমহলে প্রচারে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী। বিজেপি প্রার্থীদের সমর্থনে ঝাড়গ্রাম স্টেডিয়ামে সভা করবেন প্রধানমন্ত্রী। ডিটেলস জানবো আরো, তন্ময় নন্দী আমাদের প্রতিনিধি আমাদের সঙ্গে রয়েছেন। তন্ময়, অর্থাৎ রবি সকাল থেকে হ্যালো হ্যাঁ শোনা যাচ্ছে, বলো। আগামী রবিবার প্রধানমন্ত্রীর সভা রয়েছে ঝাড়গ্রামে। বিকেল 3টের সময় সেই সভা অনুষ্ঠিত হবে। তার আগে সাজো সাজো রব গোটা ঝাড়গ্রাম শহর জুড়ে। নিরাপত্তার কোনো খামতি রাখা হচ্ছে না প্রশাসনের তরফে। শেষ মুহূর্তের প্রস্তুতি চলছে। চারিদিক ঘিরে রয়েছে সিসিটিভি ক্যামেরা বসানো হয়েছে। বম স্কোয়াড, ডগ স্কোয়াড সহ একাধিক নিরাপত্তা তল্লাশি চালানো হচ্ছে। নজর রাখছে রাজ্য পুলিশ, জেলা প্রশাসন, স্পেশাল প্রোটেকশন টিম। বেশ, এবং নজর রাখো, ধন্যবাদ। বাঙালির মাছ মাংস খাওয়া বন্ধ করবে বিজেপি, ফের দাবি তৃণমূল নেত্রীর। বিজেপি শাসিত রাজ্যে মাছ মাংস ডিম খাওয়া বন্ধ করার অভিযোগ মমতা বন্দ্যোপাধ্যায়। মানুষের মৌলিক অধিকারে আঘাত করার অভিযোগ। বাঙালি খাবারকে বিশ্বজনীন করার চেষ্টা হবে। কলকাতায় এসে পাল্টা দাবি মহারাষ্ট্রের মুখ্যমন্ত্রী। আজকে তোমরা বিজেপি রাজ্যে মাছ খাওয়া বন্ধ করে দিয়েছো, মাংস খাওয়া বন্ধ করে দিয়েছো, ডিম খাওয়া বন্ধ করে দিয়েছো। তোমরা ভাবো কি আমরা মনে করি যার যার নিজের নিজের খাবার আছে? কে কি পড়বে তার অধিকার, কে কি পড়াশোনা করবে তার নিজস্ব অধিকার, কে কি ভাষা বলবে তার অধিকার। আমরা কেউ কারো ব্যাপারে ইন্টারফেয়ার করব না। কিন্তু তোমরা আজকে মাছে ভাতে বাঙালি, মাছ খাওয়া বন্ধ করে দিচ্ছ, মাংস খাওয়া বন্ধ করে দিচ্ছ, ডিম খাওয়া বন্ধ করে দিচ্ছ। তাহলে মানুষ কি খাবে? আমার মাথা না তোমার মাথা? মাথা চিবিয়ে খাবে? खान पान ये अपनी हर राज्य की संस्कृति है। उस संस्कृति में कोई भी सरकार, मच लेस द बीजेपी गवर्नमेंट, कोई भी सरकार उसमें इंटरफियर नहीं करती है। बंगाल के जो व्यंजन है वो खान पान के हो, मिठाई हो, इसमें इतनी कैपेसिटी है कि बंगाल का फूड ये ग्लोबल फूड बन सकता है। ये बंगाल की ताकत है। तो हमारी सरकार तो वो प्रयास करेगी कि इसको हम ग्लोबल फूड कैसे करें। দেবেন্দ্র ফডনবিসের রাজ্যে এসে শুধুমাত্র মাছ নিয়ে পাল্টা উত্তর দেননি, শিল্প নিয়েও তৃণমূল সরকারকে বিঁধেছেন মহারাষ্ট্রের মুখ্যমন্ত্রী। বাংলা থেকে বিতাড়িত শিল্প মহারাষ্ট্রে গিয়েছে। 400 সংস্থা, 1400 শিল্প বাংলা ছেড়ে এখন মহারাষ্ট্রে। কি দাবি করেছেন ফডনবিস, শুনুন। मुझे ये समझ में नहीं आता कि मैं इसकी खुशी जाहिर करूं या दुख, लेकिन बंगाल से निकले हुए सर्वाधिक उद्योग ये महाराष्ट्र में आए। तो बड़े बड़े उद्योगों के साथ हमने एमओयू किया है, जिनका 50 साल से भी ज़्यादा बंगाल में प्रेजेंस है, और अब वो महाराष्ट्र में निवेश कर रहे हैं। करीब 1400 इंडस्ट्रीज, जिसमें मेजर इंडस्ट्रीज है, ये बंगाल से महाराष्ट्र में आई। तो कहीं ना कहीं इतने बड़े पैमाने पर इंडस्ट्री का आना, लिस्टेड कंपनीज ने, मतलब इसमें तो 2 एस्टीमेट है। एक तो करीब 125 के करीब लिस्टेड कंपनीज है,
लेकिन दूसरा एस्टीमेट यह है कि जिनका बंगाल से संबंध था, जो शायद बंगाल में रजिस्टर्ड नहीं थी, ऐसी 400 कंपनियां हैं जिन्होंने कहीं ना कहीं व्यापार के रूप में बंगाल से नाता तोड़ा है। মহারাষ্ট্রে বাংলা ছেড়ে যেসব শিল্প গেছে বলছেন এবং অন্য জায়গা থেকেও গেছে, তাদের লোন পাইয়ে দিয়ে সেই লোন মকুব করে দেওয়া হয়েছে। জনগণের টাকা তারা রাইট অফ করে দিয়েছেন, টাকা নাও, খেয়ে বসে যাও, চলে যাও, কিংবা বিজেপিকে চাঁদা দাও। এই তো হচ্ছে শিল্পর অবস্থা। আর এইভাবে ঘুষ দিয়ে নিজেদের জন্য টাকা করা, এ তো এক ধরনের সাংঘাতিক তোলাবাজি। ভারতে বর্তমানে এইরকম রাইট অফ করা গত 10 বছরে, এই ফডনবিস উত্তর দিতে পারবেন কেন সেই অঙ্কটা 12 লক্ষ কোটি টাকা? ভোটবঙ্গে আবারও গ্রেপ্তার তৃণমূলের কাউন্সিলর এবং প্রাক্তন চেয়ারম্যান। রিটার্নিং অফিসারকে হুমকির অভিযোগে গ্রেপ্তার করা হয়েছে। হরিণঘাটার ঘটনা বিস্তারিত জানাবেন সহকর্মী মহাদেব সঙ্গে রয়েছেন। মহাদেব, কি অভিযোগ ছিল তার বিরুদ্ধে? দেখে যেটা অভিযোগ, যে মনোনয়নপত্র জমা দেওয়ার সময় তখনই তিনি রিটার্ন অফিসারের সাথে বিতর্কে জড়িয়ে পড়েন এবং তাকে হুমকি দেওয়া হয়। তার বিরুদ্ধে 3টি মামলা রুজু করা হয়েছে, অর্থাৎ 3টি রিটার্নিং অফিসার যে অভিযোগ দায়ের করেছেন সেই অভিযোগের ভিত্তিতে কিন্তু 3টি ধারায় মামলা রুজু করা হয়েছে এবং তাকে আজকে পুলিশ তার বাড়ি থেকে গ্রেপ্তার করে এবং গ্রেপ্তার করে তাকে আজকে কল্যাণী মহকুমার আদালতে পেশ করা হয়েছে। বিষয় হচ্ছে, দেখো, যে রিটার্নিং অফিসার যিনি অভিযোগ দায়ের করেছেন তিনি যেটা জানান যে তার যখন মনোনয়নপত্র জমা দেওয়া হচ্ছে তখনই তিনি হুমকি দিয়েছিলেন, সেরকমই অভিযোগ করেন রিটার্নিং অফিসার। তার অভিযোগের প্রেক্ষিতে নির্বাচন কমিশন তাকে গ্রেপ্তার করে। ভ্যান পুলিশ, ওয়েস্ট বেঙ্গল পুলিশে আমি দেখেছি, ঢুকলো, কোনো কথা নেই, কোনো নোটিশ নেই, কোনো কিছু ছাড়া সার্চ করছে পুরো বাড়ি। যতবার বলছি আপনারা কেন এসেছেন, আমি ওয়াইফ, আমি জানার অধিকার আছে, একবারও বলেন, একবারও তারা উত্তর দিচ্ছে না। শুধু বলছে রাজীব দালাল কোথায়, আমাদের দরকার আছে। দরকার আছে, আমি ওয়াইফ, আমি জানতে পারি। এবার যখন ও এসছে, ঢুকতে দেয়নি, ওকে নিয়ে চলে এসছে। নরেন্দ্র মোদীর সভার আগে ঝাড়গ্রামে আক্রান্ত বিজেপি। বিজেপি প্রার্থীর সমর্থনে পতাকা লাগানোর সময় গেরুয়া কর্মী সমর্থকের ওপর হামলার অভিযোগ তৃণমূলের বিরুদ্ধে। পুলিশের নিষ্ক্রিয়তার অভিযোগ বিজেপির। প্রতিবাদে রাতভর থানা ঘেরাও করে বিক্ষোভ বিজেপির। হামলার অভিযোগ অস্বীকার তৃণমূলের। যে ঘটনাটা সকাল 11টার সময় ঘটেছে, একজন লোক ফিজিক্যালি অ্যাসাল্ট হয়েছে, সে ছাড়তে পারছে না, ডাক্তার সেখানে মেডিকেল সার্টিফিকেট দিয়েছে, উনি কিন্তু অপরাধীদেরকে ধরতে গেলেন না, ব্যবস্থা নিলেন না। কত বড় বীর পুরুষ উনি কিন্তু ব্যবস্থা নিলেন না। উনি পাল্টা আমাদেরকে থ্রেট দিচ্ছেন যে আইনত ব্যবস্থা নেই। আপনার দুষ্কৃতিকারীরা, তৃণমূলের দাদারা গুন্ডাগিরি করছে খুলে আপনার চোখের সামনে এবং আপনার প্রচ্ছন্ন মদতে উনি বলছেন রাজনীতি করতে এসছেন। আমাদের একজন কর্মী, যে কিনা আমাদের আজকে জনসংযোগ যে কর্মসূচি ছিল সেটা কেন্দ্র করে ঝান্ডা গাড়ছিল, ঝান্ডা লাগাচ্ছিল, তাকে তৃণমূল আশ্রিত দুষ্কৃতীরা মারধর করে, ফিজিক্যালি অ্যাসাল্ট করে। কোনো স্লোগান হচ্ছিল না, কোনো হাতে কারো ডান্ডা ফান্ডা ঝান্ডা কিছুই ছিল না, নাথিং। আমরা দাঁড়িয়েছিলাম শুধু সুবিচারের আশায়। আমাদের দাবি ছিল যে যারা অভিযুক্ত ব্যক্তি তাদেরকে অবিলম্বে গ্রেপ্তার করতে হবে। হঠাৎ করে অতর্কিতে কেন্দ্রীয় বাহিনী এসে আমাদের উপর লাঠিচার্জ, নির্বিচারে লাঠিচার্জ করে। ডিএম ঝাড়গ্রাম জেলা, এসপি ঝাড়গ্রাম, পুলিশ অবজারভার 221 গোপীবল্লভপুর বিধানসভা, আরও সাহেব এবং সংশ্লিষ্ট যতগুলো দপ্তর রয়েছে, যেখানে যেখানে ইলেকশন কমিশন, সবাইকে আমরা লিখিতভাবে জানিয়েছি, মেল করেছি, হোয়াটসঅ্যাপে তাদেরকে সূচনা দিয়েছি, হার্ড কপি আমরা পাঠাচ্ছি। আমাদের দাবি যে অভিযুক্ত ওই ব্যক্তিদেরকে গ্রেপ্তার করতে হবে অবিলম্বে, উইদিন 24 আওয়ার্স। আর এবার চোপড়ার বিজেপি প্রার্থীর গাড়িতে হামলা, অভিযুক্ত তৃণমূল। গতকাল গভীর রাতে বাড়ি ফেরার পথে বিজেপি প্রার্থী শঙ্কর অধিকারীর গাড়িতে হামলার অভিযোগ। বিজেপি প্রার্থীর গাড়িতে ব্যাপক ভাঙচুর। তৃণমূল নেতা গোপাল ভৌমিকের নেতৃত্বে 50-60 জন হামলা চালায় বলে অভিযোগ, যদিও হামলার অভিযোগ অস্বীকার করেছে তৃণমূল। কিভাবে আমাদের এমএলএর প্রার্থীর গাড়ি ভাঙা হলো, এইভাবে আমাদের ভোট প্রচারে টিএমসি বাধা দেওয়ার চেষ্টা করছে, আমাদের এমএলএর ক্যান্ডিডেট শঙ্করদাকে মারার চেষ্টা করা হয়েছে। আমাদের পিছনে আছেন, দেখেন আমাদের দাদা শঙ্করদা, তাকে মারার চেষ্টা করা হয়েছিল। ফেরার পথে টিএমসি আশ্রিত কিছু দুষ্কৃতী গোপাল ভৌমিকের নেতৃত্বে আমার গাড়ির সামনে বাইক রেখে দেয় এবং পিছনেও গাড়ি রাখে। এতে কি হয়, আমার গাড়ি জাম হয়। জাম হওয়ার ফলে তারা 50-60 জন মিলে আমার গাড়ির উপরে হামলা চালায়। এই হামলাতে আমার গাড়ি পিছনে আগে সব ভেঙে দিয়েছে তারা।
কিন্তু তারা ভাবছে যে এটা করে তারা হয়তো শঙ্কর অধিকারীকে ভাবছে যে ভয় দেখাবে, সেটা যে তারা একবার ভুলে যায়। শঙ্কর অধিকারী কখনো ভয় পায় না, আর শঙ্কর অধিকারী ভয় করে দামানো যাবে না, আর বিজেপিকেও ভয় দেখিয়ে দমিয়ে রাখা যাবে না। আর এই মুহূর্তে একটা ব্রেকিং নিউজ আসছে, আমি বিগ ওয়ান পিসিআর কে বলবো প্লে করতে, কারণ বনগাঁ উত্তর থেকে এই মুহূর্তে যে ব্রেকিং নিউজটা আসছে যে বিজেপি প্রার্থীকে আবারও বাধার মুখে পড়তে হচ্ছে প্রচারে বেরিয়ে। আগেও অশোক কীর্তনিয়াকে ঘিরে বিক্ষোভ দেখানো হয়েছিল, এবার বনগাঁ 13 নম্বর ওয়ার্ডে অশোক কীর্তনিয়াকে ঘিরে বিক্ষোভ দেখানো হয়। আপনারা দেখছেন সেই ছবি। বিজেপি প্রার্থীকে গো ব্যাক স্লোগান দেওয়া হয়, জয় বাংলা স্লোগান দেওয়া হয় তৃণমূলের দিক থেকে। পাল্টা বিজেপি কর্মীদের সঙ্গে তৃণমূল সমর্থকদের ধাক্কাধাক্কি শুরু হয়ে যায়। তৃণমূলের কালচার যেটা করা সেটা করছে, কি বলবো, এদের চরিত্রটাই এমন। মমতা ব্যানার্জি যেখানে একজন মুখ্যমন্ত্রী পশ্চিমবঙ্গে, সেই মুখ্যমন্ত্রীর নেতৃত্বে পশ্চিমবঙ্গটাকে ধ্বংস করে দিয়েছে। আর তাদের যারা জেলাগুলো আছে শেষ পর্যায়ে পৌঁছে গিয়েছে, এদের হবে, এদের হিসাব হবে, এটা বলে দেয়। আমাদের বিধায়কের কাছে গেলাম, যে শুনতে চাইলাম যে আপনি তো এত 5 বছর আমাদের ভয়ে এতটাই তো জয়যুক্ত হয়েছেন যে আমাদের কথা শুনুন, যে আপনি এতদিন দেখতে পাইনি কেন? পেছন থেকে হট করে ওনার একটা ধাক্কা দিচ্ছে, আর আমি বলতে তারপরে আমাদের বিধায়ক আমাদের বিধায়ক আমাদের চিন্তা যাচ্ছে। এদিকে ভোটের মুখে বুলডোজার দেওয়ায় শান্তনু ঠাকুরের। তৃণমূল প্রার্থীকে শায়েস্তা করতে বুলডোজার চালানো হবে, ভোট লুট করতে এলে বুলডোজার চলবে। আপনার বিজেপি প্রার্থী দেবদাস মণ্ডলের সমর্থনে সভা করতে গিয়ে কেন্দ্রীয় মন্ত্রীর এই বক্তব্য। এখানের যে প্রার্থী আছে তৃণমূলের, তার কথা বললাম। কি করতে হবে তাকে, কি করবে সেটা যখন জিতবে তখন দেখা যাবে কি করা যাবে। আর কি উত্তরপ্রদেশ মডেলে কি বুলডোজার চালানো হবে? বুলডোজার তো চালানোই হবে, যদিও অবৈধ অধিগ্রহণ হয় তাহলে তো সেখানে বুলডোজার না চালিয়ে কোথায় যাওয়া যাবে? হ্যাঁ, টাকা তো হবেই। যারা চুরি করে তাদের তো ডাকবেই, চুরি করলে ডাকবে না? জ্যোতিপ্রিয় মল্লিক বলছে 50,000 ভোটে জিতবে। আচ্ছা, সেটাই তো আমরা দেখতে পাচ্ছি যে 50,000 ভোটে জিতবো না আমরা 50,000 ভোটে জিতবো, সেটা সময়ের অপেক্ষা। আপনার যদি অবৈধ কোনো নির্মাণ থাকে তাহলে সেটা কি দিয়ে ভাঙেন? আপনি মিস্ত্রি দিয়ে ভাঙেন না বুলডোজার দিয়ে ভাঙেন? বুলডোজার দিয়ে। বড় বড় জঙ্গল যদি থাকে তাহলে আপনি কি দিয়ে করেন? এগুলো বুলডোজার দিয়ে করেন। উনি বলেছেন জঙ্গল পরিষ্কার করতে, যারা দুর্নীতি করছে, যারা মাফিয়া রাজ চালাচ্ছে, যারা অবৈধ নির্মাণ করছে, অবৈধ পুকুর দখল করে রয়েছে, তার উপরে বুলডোজার চলবে, স্বাভাবিক ব্যাপার। বিধানসভা নির্বাচনে ব্যাটলফিল্ড নন্দীগ্রাম। ভোট যত এগোচ্ছে ততই তপ্ত হচ্ছে নন্দীগ্রামের মাটি। তৃণমূল নেতা শেখ সুফিয়ানের বিরুদ্ধে হুমকি ও বোমাবাজির অভিযোগ বিজেপি নেতার। তৃণমূল নেতার বিরুদ্ধে নন্দীগ্রাম থানায় অভিযোগ বিজেপির তমলুক সাংগঠনিক জেলার সংখ্যালঘু সেলের সাধারণ সম্পাদক আব্বাস বেগের। গতকাল নন্দীগ্রামের দাউদপুরে তৃণমূলের পথসভা থেকে বিজেপি নেতাকে হুমকি দেওয়ার অভিযোগ শেখ সুফিয়ানের বিরুদ্ধে। থানায় অভিযোগ জানালে বিজেপি নেতার বাড়িতে বোমাবাজি করা হয় বলে অভিযোগ, যদিও সব অভিযোগ অস্বীকার করেছেন তৃণমূল নেতা শেখ সুফিয়ান। গত পরশুদিন হচ্ছে বিকেলে তৃণমূল কংগ্রেসের সভা ছিল দাউদপুর নয়নাতে। সেখানে আমার পরিবার এবং আমার নাম ধরে কুরুচিকর মন্তব্য রেখেছেন সুফিয়ান স্যার। আমার ধর্ম নিয়ে বা আমাকে ব্যক্তিগত প্রচুর আক্রমণ করেছে, আমি প্রচারে বেরোলে আক্রমণ করবে, তো সেই নিরাপত্তার অভাব বোধ করে আমি হচ্ছে নন্দীগ্রাম থানায় এফআইআর দায়ের করেছি গতকাল রাত। কিন্তু সেই এফআইআর দায়েরের পরে দেখা গেল যে রাত 1টার পরে
আমি যে রুমে ঘুরে সেই রুমের দরজাতে বোমা মেরেছে, সেই বোমার বিস্ফোরণ হয়ে গোটা বাড়িতে আমার অর্ধেক বাড়ি আগুন লেগেছে। দুটো তাজা বোমা ফেলে দিয়ে দৌড়ে পালিয়ে গেছে, দুটো বোমা রোডের উপরে পড়েছিল। নন্দীগ্রাম থানার আইসির নেতৃত্বে বম স্কোয়াড যে বোমা উদ্ধার করেছে এবং সারা রাত ফোর্স ছিল নয়নানে। একটা কথা বলি, আব্বাস বেগি নেতা, ও সামান্য চামচা আর ওর মতো লোকের বাড়ির সামনে বম ফাটাবে, এই অধঃপতন তৃণমূলের হয়ে যায়নি। ওর একটাও ভোট নেই, ও একটা চরিত্রহীন নোংরা। ওর বাড়ির সামনে বোম ফাটাবে, জীবনে কখনো হয়নি। ভোটারদের আস্থা বাড়াতে কেন্দ্রীয় বাহিনীর অপারেশন অল আউট। ডিআইজি, সিআরপিএফ নোডাল অফিসার এসডি পান্ডে এবং বিএসএফ কমান্ডার পুষ্পেন্দর গঙ্গওয়ারের নেতৃত্বে বরানগর ও দক্ষিণ দমদম বিধানসভা এলাকায় চলে রুট মার্চ। স্থানীয় বাসিন্দাদের সঙ্গে কথা বলে তাদের নিরাপত্তার আশ্বাস দেন কেন্দ্রীয় বাহিনীর অফিসাররা। কোনো গণ্ডগোল, হুমকি, বেনিয়মের খবর পেলেই বাহিনীকে খবর দেওয়ার পরামর্শ দেন তারা। ভয়মুক্ত পরিবেশে ভোটাররা যাতে নির্বিঘ্নে ভোট দিতে পারেন তা নিশ্চিত করতেই কেন্দ্রীয় বাহিনীর অপারেশন অল আউট। দুটো ছবি একসঙ্গে দেখাচ্ছি আপনাদেরকে। একদিকে বরানগরের ছবি আপনারা দেখছেন, অন্যদিকে দক্ষিণ দমদমের ছবি আপনারা দেখছেন। যাতে স্থানীয় বাসিন্দারা নির্ভয়ে ভোট দিতে পারেন সেজন্যই তাদের সঙ্গে গিয়ে কথা বলছেন, আশ্বাস দিচ্ছেন তাদেরকে কেন্দ্রীয় বাহিনীর জওয়ানরা। সবংয়ের ছবিটা আপনাদেরকে বারবার দেখাতেই হয়। বিজেপির প্রচারে বাধার অভিযোগ, ফল ভুগলেন তৃণমূল কর্মী। অভিযুক্ত তৃণমূল কর্মীকে চর কেন্দ্রীয় বাহিনী। ভিডিও দেখে চিহ্নিত করে ফয়সালা অন দ্য স্পট। সবংয়ের সারতায় তৃণমূলের বিরুদ্ধে বিজেপির প্রচারে বাধার অভিযোগ দেওয়ার কথা জানা যায়। কেন্দ্রীয় বাহিনীকে বাধা দেওয়ার ভিডিও দেখায় বিজেপি কর্মীরা। ভিডিও দেখে অভিযুক্তকে শনাক্ত করে সপাটে চল। ভাইরাল তৃণমূল কর্মী চর খাওয়ার ভিডিও এখন। পাল্টা বাহিনীর বিরুদ্ধে থানায় অভিযোগ তৃণমূল কংগ্রেসের। বলুন नहीं ये कौन है? ये तुम ही तो हो। ये कौन है? ये तू ही करा ना। ওকে আগে ধাক্কা দিচ্ছে। ওকে আগে ধাক্কা দিচ্ছে। मार रहा है यार ये हैं? गलत काम कर रहा है। मार रहा है। उसको ले गया তনিষ্ঠা নির্বাচনের আগে রাসবিহারের তৃণমূল প্রার্থী দেবাশিস কুমারের বাড়িতে অফিসে যেভাবে তল্লাশি চলছে, আত্মীয়ের বাড়িতেও তল্লাশি চলছে, তাই সেই খবরের দিকে নজর রাখতে হবে। 3 জায়গায় আয়কর অভিযান। রাসবিহারের তৃণমূল প্রার্থীর বাড়িতে আয়কর তল্লাশি, ভিতরে আইটি রেড, বাইরে অপেক্ষায় দেবাশিসের অ্যাকাউন্টস এজেন্ট। আয় ব্যয় নথি নিয়ে গিয়েছেন দেবাশিস কুমারের এজেন্ট। খবর সূত্রে বিস্তারিত জানাবেন সহকর্মী সুশোভন সঙ্গে রয়েছে। তবে সেই ছবি আপনারা দেখছেন। मेरे पास वेट करने का टाइम नहीं है। आप देखिए, आपको हम भी पढ़ाई लिखाई किए हुए हैं, आप भी पढ़े लिखे हुए हैं। देखिए 2:30 बजे का टाइम है। मेरे को अगर 100 कॉल देगा तो क्या आपका ये आईटी डिपार्टमेंट जवाब देगा क्या? सर कितना देर से सर से बात करेंगे? मैं 20 मिनट से खुद यहाँ खड़ा हूँ, 1:55 से खड़ा हूँ मैं यहाँ पे। भैया मेरे पास वेट करने का टाइम नहीं है। आप देखिए, आपको हम भी আমাদের সঙ্গে রয়েছেন সহকর্মী সুশোভন। সুশোভন, আমরা সেই এজেন্টের বক্তব্য শুনলাম যে তিনি নথি নিয়ে গিয়েছেন কিন্তু কেউ দেখছে না। ঠিক কি ঘটেছিল, কি হয়েছে? পারমিশন নিচ্ছে সেটা ওনাদের থেকে জিজ্ঞেস করুন। ওনারা জেনে বুঝে আমাদের ক্যান্ডিডেট। দেখো, ইতিমধ্যেই একেবারে দেবাশিস কুমারের যিনি এজেন্ট তিনি এসছেন এবং তার হাতে একটি কাগজ রয়েছে। তার মধ্যে 3 নম্বরে দেবাশিস কুমার দেবা, অর্থাৎ যিনি তৃণমূল কংগ্রেসের প্রতিনিধি রাসবেরি, তার নাম লেখা রয়েছে এবং একটি মিটিংয়ের কথা বলা হচ্ছে। আজকের এই মিটিংটা কী জন্য এবং কি নিয়ে যেতে হবে আপনাকে? অ্যাকাউন্টসের নথিভুক্তি নিয়ে আমাদেরকে যেতে হবে। ইলেকশন রিলেটেড যত খরচা হয় ওইগুলো আমাদেরকে এখানে দেখাতে হয়। তো সেই জন্য আমাদেরকে ইলেকশন কমিশন আজকে ডেকেছে 17 তারিখ 2:30টার সময়। আড়াইটা থেকে বাঁচতে যায়, কিন্তু এখন আমি 30 মিনিট থেকে ওনাদেরকে রিকোয়েস্ট করছি, ওনারা যেতে দিচ্ছেন না। আপনাদের সামনে আমি 30 মিনিট থেকে দাঁড়িয়ে আছি, এটাই হলো কথা। আর ওই ডকুমেন্টসটা কি ভেতরেই রয়েছে? ওই ডকুমেন্টসটা ভেতরেই রয়েছে, এটা আমাদের নির্বাচনী কার্যালয়। এই ডকুমেন্টসটা এখন তো আপনি নিতে পারেননি, তাহলে কি আপনি একটু পরে গেলেও হবে? একটু পরে গেলে কি করে হবে? আমি যদি 2:30টার সময় আমার জায়গাতে না পৌঁছাতে পারি, আপনি একটা স্কুলের যদি স্টুডেন্ট থাকেন, আপনার 11 থেকে যদি টাইমিং থাকে, আপনি যদি 11:05 যান, আপনাকে স্কুল কি করবে? বা অফিসে যদি আপনি কোনো কর্মচারী থাকে, আপনাকে কি করবে?
বলুন আপনাকে কি অফিসে তারপরে অ্যালাউ করবে? সেইভাবে আমাকে ওখানে রিপ্রেজেন্ট করা ছিল, ওরা তো আমাকে অ্যালাউ করবে না আড়াইটার পরে। এক্ষেত্রে ক্যান্ডিডেটের কি কোনো ক্ষতি হতে সো পারে? কজ ক্যান্ডিডেটের ক্ষতি কি, ওরা ক্ষতি করতে চাইছে, সেই কারণে তো উনি আপনারা এখানে 30 মিনিট থেকে আমার থেকে বাইটস নিচ্ছেন বা আমার সঙ্গে কথা বলছেন। 30 মিনিট ওনার কার থেকে উনি এমন কোন লোক থেকে পারমিশন নিতে চাইছে যে 30 মিনিট থেকে আমাকে এখানে দাঁড় করে? ইট মিনস এটা জেনে বুঝে উনি সিন ক্রিয়েট করছেন বা জেনে বুঝে এই ঝামেলাটা হচ্ছে। আপনি শুধু যে ফাইলটা রয়েছে আয় ব্যয় সেটা নিতে চাইছেন? শুধু ওইটাই নিতে আমি এসেছি, আমি শুধু ওইটাই নিতেই এসেছি। ওনারা 5টা থেকে এখানে রেড করছেন, 5টা থেকে উনি এমন কি হয়েছে যে আমাকে ভেতরে যেতে দিচ্ছে না। সেক্ষেত্রে এটা না পেলে বুঝতেই পারছো উনি নিজেই বলছেন যে অসুবিধা হয়ে যাবে। আর মানে একেবারে যে দরজা, সুশোভন এটা একটু ক্লিয়ার করো, এই যে আয় ব্যয়ের হিসেবটা তাকে কি নির্বাচন কমিশনে দিতে হবে? সেই ফাইলটাকে তিনি নির্বাচন কমিশনে দেবেন এবং তাতে দেবাশিস কুমারের কি সমস্যা হতে পারে এইটা যদি একটুখানি ক্লিয়ার করো। দেখো আজকে 2:30 থেকে 5টা অবধি মিটিং রয়েছে। আচ্ছা, যে ক্যান্ডিডেট প্রতিদ্বন্দ্বিতা করছে সেই ক্যান্ডিডেটের কি আয় ব্যয়ের হিসাবটা জমা দিতে হয়, সেই জমাটা 2:30 থেকে 5টার মধ্যে জমা দিতে হবে। যিনি এজেন্ট রয়েছেন তিনি বলছেন যে 2:30 পরে যদি জমা দেয় ক্যান্ডিডেট শোকজ পর্যন্ত হতে পারে। আপনাকে জিজ্ঞাসা করবো, এই যে 2:30 প্রায় বাজতে চললো, 5টা অবধি সময় রয়েছে, যদি দিতে লেট হয় সেক্ষেত্রে কি অসুবিধা কিছু হয়? কেন দেবাশিস কুমার আগে অনেক প্রতিদ্বন্দ্বিতা করেছেন বলে জিজ্ঞাসা করছি। দেখুন, এ তো ইচ্ছাকৃত একটা মানে সিন ক্রিয়েট করার চেষ্টা হচ্ছে সকাল থেকে, সেটা আপনারাও দেখতে পাচ্ছেন, সাধারণ মানুষ হিসেবে সবাই দেখতে পাচ্ছে। এরকম করে কি ভোটে জেতা যায়? এটা বাংলা বিরোধী যারা তারাই এইসব করবে, তারা বাংলার রক্ত জানে না। আচ্ছা, এই আমি কথা বলতে বলতে আরও একবার বলবো, এইখানে দেখো মিটিংয়ের কথা যেটা সেটা একবার স্পষ্টত উল্লেখ রয়েছে এবং সেখানে কাদের 9 জন ক্যান্ডিডেটকে ডাকা হচ্ছে, তার মধ্যে 3 নম্বরে দেবাশিস কুমার রয়েছে। মিটিংয়ের মধ্যে 8 জন ওখানে প্রেজেন্ট হয়ে গেছে, আমি একা প্রেজেন্ট হতে পারছি না। ইট মিনস ওনারা জেনে বুঝে এটা করছেন। সেক্ষেত্রে আপনি বলছেন শোকজ পর্যন্ত পরে ক্যান্ডিডেট শোকজ হবে, শোকজই ওরা ইলেকশন কমিশন স্বাভাবিকভাবে শোকজই করে। না, শোকজ হলে কি কোনো অসুবিধা হয়? সেটা শোকজ মানেই তো অসুবিধা হওয়ার জায়গা চলে যাচ্ছে। এবার দেখুন আপনারা উনি কখন ঢুকতে দেয়। সেক্ষেত্রে তো আপনি নিশ্চয়ই দেবাশিস ঘোষের সঙ্গে যোগাযোগ করতে পারছেন না, তাহলে এবার কি করবেন? ওনাকে তো এমনভাবে হ্যাকেল করেছে, উনি সত্যি মানসিকভাবে ভেঙে পড়েছেন। এইভাবে মানে একটা লোকের সাথে এইভাবে কিছু করা যায় না, এইভাবে করা যায় না। মানুষকে এইভাবে ওনারা ক্ষতি করতেই এসছে, আর কিছু করতে আসে। ফাইলটা কি আপনার কালকে রাত্রে রেডি করে এখানে রাখা আছে? আমার এখানে রেডি করা রাখা আছে। আমাদের কাজ আজকে 17 তারিখ কেন কি যাওয়াটা আমরা কালকে রাত্রেই রেডি করে রাখা। ইভেন আজকে সকালেও আমরা কখন আপনারা রেডি করে বেরিয়েছেন এখান থেকে? আমরা এখান থেকে প্রায় 8টার সময় বেরিয়ে যাই। কি আপনার কি বক্তব্য বলুন? বক্তব্য আমি ম্যাডাম আজকে আমাদের এক্সপেন্ডিচার দেখানোর কথা ছিল ইলেকশন কমিশনে, ওনারা আমাদেরকে আর ভেতরে ঢুকতে দিচ্ছেন না। আপনারা এখানে ফোকাস করে দেখতে পারেন, এটা ডেট আছে। আমরা কিন্তু ওনাদের সাথে কোনো প্রেশার ক্রিয়েট করছি না, হাম্বলি এসে ওনাদেরকে রিকোয়েস্ট করেছি। ওনারা বাংলা বোঝে না, প্রথমে বললো, সেই নামে ওকে হিন্দিতে রিকোয়েস্ট করলাম কি আমাকে ভেতরে যেতে দিন। ওনারা বাইরে আসলো, বাইরে এসে এখানে সে দেখুন ওখানে তালা এখানে দেখুন, এখানে মানে বর্ডার, এখানে বর্ডারের মতন, এটা বর্ডার বলে এখানে তালা মেরে দিয়েছে আর আমাকে ধাক্কা মেরে বাইরে বের করে দেওয়া হয়েছে। আর এখানে আপনি দেখতে পারেন আজকে 17 তারিখ 2:30 থেকে 5টা আমার 2:30টার সময় আমাকে ওখানে প্রেজেন্ট হওয়ার কথা। 9 জনের মধ্যে 8 জন ওখানে প্রেজেন্ট হয়েছে, কিন্তু আমি একা এখন প্রেজেন্ট হতে পারিনি। আর এখন বাজে 2:24। আপনি হচ্ছে এক্সপেন্ডিচার এজেন্ট ওনার। এখন 2:24 হচ্ছে। আপনি বলুন 6 মিনিটে কি আমি ওখানে গিয়ে পৌঁছাতে পারবো? আমরা যদি এটা না হয় তাহলে কি হতে পারে ওনার ক্ষেত্রে? এটা শোকজ ইলেকশন কমিশন। এবার ইলেকশন কমিশন এখন সব থেকে ওপরে বসে আছে কি আইটি সেক্টর আর ইডি সেক্টর, কি কে বসে আছে এখন? ডিসিশনটা কে নেবে এটা তো আমরা বুঝতে পারছি না। এটা আপনারা কি মনে করছেন যে পরিকল্পনা করে? একদম পরিকল্পিত এটা, যাতে উনি আজকে এটা না জমা করতে? হ্যাঁ, না জমা করতে ফার্স্ট ধাপে ওনাকে আটকানোর চেষ্টা করা ওই হচ্ছে। ফাইলটা পার্টিকুলারলি চাইলে ওনারা কোনো রেসপন্স করছে। আমি তো আপনাদের সামনেই বললাম কি আমাকে শুধু ওই ফাইলটা নিয়ে আমাকে যেতে দিন, আর আমরা ওনার সাথে কোনো এক্সপেন্ডিচার রেডি করা আছে, আমাকে নিয়ে যেতে দিন। সকাল থেকে আমাকে এখানে ভেতরে ঢুকতে দেওয়া হচ্ছে না। আর আমি তো কোনো অলিখিতভাবে কিছু নেই, আমাকে ইসিআই দেখুন, ইসিআই লিখিত কার্ড আছে, ইসিআই এর পারমিশন আছে। ইভেন আমি বললাম কমিশনার, ইসিআই কমিশনারের সাথে আপনি কথা বলুন, উনি ওটাও করতে রাজি নেই। আপনার কি নাম? রাকেশ কামার। একেবারে বুঝতেই পারছো যে ফাইলটা নেওয়া দরকার সেই ফাইলটা নিতে পারছেন না। অভিযোগ হচ্ছে, সেই অভিযোগের জল শেষ পর্যন্ত কোথায় গিয়ে গড়ায়, শেষ পর্যন্ত কি হয় সেদিকে আমাদের প্রত্যেকেরই নজর থাকবে। সুশোভন, তুমি পরিস্থিতির উপর নজর রাখো। আমরা আবারও তোমার সঙ্গে পরে যোগাযোগ করছি। তোরে ঘরে 2023-এর মহিলা সংরক্ষণ সংশোধনী আইন লাগু করল মোদী সরকার। 3 বছর আগে বিলটি আইনে পরিণত হয়েছিল, যদিও সেই সময় ঠিক ছিল জনগণনার পর আসন পুনর্বিন্যাস করে আইনটি প্রণয়ন করবে কেন্দ্র। কিন্তু হঠাৎ করে এত তৎপরতা কেন জানাবেন। আমাদের সঙ্গে রয়েছেন সহকর্মী জ্যোতির্ময়। হঠাৎ করে এই আইনটা মানে এইটা কেন চালু করা হলো? তাহলে তো আগেই করে ফেলা যেত।
দেখো, প্রাথমিকভাবে ঠিক ছিল যে মূলত জনগণনার পর অর্থাৎ 2026 এবং 27 জনগণনার পর আসন পুনর্বিন্যাস হবে এবং 2029 লোকসভা নির্বাচনের আগে 33% আসন সংরক্ষণ হবে লোকসভায়, রাজ্যসভায়, এবং রাজ্যসভায় যেহেতু বিধানসভাগুলিতে হবে, রাজ্যসভায় অটোমেটিক্যালি সেই সংরক্ষণের প্রতিফলন পড়বে। কিন্তু যে বিষয়টির দিকে আমাদের মূলত নজর থাকছে, এখন সরকার নতুন করে 2011 জনগণনাকে ভিত্তি করতে চাইছে এবং তাদের সর্বোপরি বক্তব্য যে সমানুপাতে প্রত্যেকটা রাজ্যে 50% করে আসন বাড়বে। অর্থাৎ পশ্চিমবঙ্গের আসন সংখ্যা 42, সেখানে 21টি আসন বাড়বে, পশ্চিমবঙ্গের আসন সংখ্যা গিয়ে দাঁড়াবে 63-তে। কিন্তু এখনো পর্যন্ত অর্থাৎ দুপুর 2টো পর্যন্ত যে খবর আমাদের কাছে বিরোধী সূত্র থেকে আসছে, তাতে বিরোধীরা কার্যত এককাট্টা। 4টি বড় দল কংগ্রেস, সমাজবাদী পার্টি, ডিএমকে এবং তৃণমূল, তারা তাদের মধ্যে ক্লোজ কোঅর্ডিনেশন চালাচ্ছে এবং এই মুহূর্তে যে খবর আমাদের কাছে এসে পৌঁছেছে তাতে কংগ্রেসের তরফে হাউসে উপস্থিত থাকছে 95 জন সাংসদ, সমাজবাদী পার্টির উপস্থিত থাকছে 37 জন সাংসদ, ডিএমকের থাকছে 22 জন সাংসদ এবং তৃণমূল কংগ্রেসের থাকছে 20 জন সাংসদ। অর্থাৎ মোট 174 জন সাংসদ শুধুমাত্র এই 4টি পার্টির তরফ থেকেই থাকার কথা এবং ইতিমধ্যেই অনেকে পৌঁছে গিয়েছেন। এবং স্বাভাবিকভাবেই আরও একাধিক পার্টি রয়েছে, যেমন শিবসেনা রয়েছে উদ্ধব ঠাকরের, যেমন এনসিপি রয়েছে শরদ পাওয়ারের, এর পাশাপাশি বাম রয়েছে। এই সংখ্যাটা 200-র ওপরে গিয়ে পৌঁছবে, যার ফলে 2/3 আসন বা 2/3 সমর্থন কোনোভাবেই সরকার পক্ষ পাবে না বলে বিরোধীরা কার্যত এককাট্টা। বেশ কিছু চাঞ্চল্যকর খবর আমাদের কাছে আসছে, তা হচ্ছে সরকারের তরফ থেকে বারবার ধরে বিরোধী সংসদীয় দলের নেতাদের সঙ্গে যোগাযোগ করার চেষ্টা করা হয়েছে, কিন্তু বিরোধীরা তারা সমস্ত ব্যাক চ্যানেল কনসালটেশন বন্ধ করে দিয়েছে। অর্থাৎ পিছন দরজা দিয়ে কোনো রকম আলাপ আলোচনা হবে না, যা কথা বলতে হবে তা সংসদের কক্ষে বলতে হবে, কারণ স্পেশাল অধিবেশন ডেকেছে সরকারি এবং তারা একতরফা ডেকেছে। এর পাশাপাশি আরও কয়েকটি খবর আমাদের কাছে আসছে। গতকাল রাত 9:50 যখন নোটিফিকেশান জারি করা হয়, অর্থাৎ 2023 যে বিল পাস হয়েছিল তার নোটিফিকেশান হঠাৎ করে জারি করে দেয় কেন্দ্রীয় সরকার। ঠিক তারপরেই বিরোধীদের তরফ থেকে কনস্টিটিউশন এক্সপার্ট, সংবিধান বিশেষজ্ঞদের সঙ্গে কথা বলা হচ্ছে। অর্থাৎ ডিএমকে ইতিমধ্যেই ঘোষণা করে দিয়েছে যে তারা এই বিলকে চ্যালেঞ্জ করবে সুপ্রিম কোর্টে। এর পাশাপাশি অন্য বিরোধীরাও তারা কনস্টিটিউশনাল প্রভিশন কী রয়েছে সেই বিষয়গুলি বোঝার জন্য লাগাতার কনস্টিটিউশনাল এক্সপার্টদের সঙ্গে কথা বলা হচ্ছে। এবারে প্রশ্ন হচ্ছে, যদি এই বিল আটকে যায়, অর্থাৎ 2/3 সংখ্যাগরিষ্ঠতা যদি সরকার পক্ষ না পায়, তা কিন্তু এই মুহূর্তে যারা উপস্থিত আছেন সেই ছবিটা থেকেই সরকারের কাছে স্পষ্ট হয়ে যাবে। তাহলে হার নিশ্চিত জেনেও কি ভোটাভুটিতে যাবে সরকার? এক্ষেত্রে দুটি বিষয় আমাদের সামনে আসছে। প্রথমত, গতকাল প্রধানমন্ত্রী যে ইঙ্গিত দিয়েছেন যে যখনই কেউ এই মহিলাদের আসন সংরক্ষণের বিরোধিতা করেছে তখনই তারা নির্বাচনে হেরেছে। স্বাভাবিকভাবেই পশ্চিমবঙ্গের ভোটে মহিলাদের, তামিলনাড়ুর ভোটে সাধারণ মানুষকে বার্তা দেওয়ার চেষ্টা হবে যে মহিলাদের আসন সংরক্ষণের ব্যাপারে বিজেপি উদ্যোগী ছিল, কিন্তু বিরোধীরা তা করতে দেয়নি। কারণ সেক্ষেত্রে 2023 বিল তা কতটা ভ্যালিড থাকবে তা নিয়ে প্রাথমিকভাবে প্রশ্ন তোলা হয়েছিল, কিন্তু গতকাল রাতে সেই বিলকে ইতিমধ্যেই ভ্যালিড করে দেওয়া হয়েছে। আর যখন এই বিলকে ভ্যালিড করে দেওয়া হলো তখন একটি দ্বিতীয় রাস্তা বা একটা সম্ভাবনার জায়গা আসছে। অর্থাৎ এক্ষেত্রে মহিলা সংরক্ষণ বিল বা যে সংবিধান সংশোধনী বিল, সেই সংবিধান সংশোধনী বিল সরকার আনবেই না। সেক্ষেত্রে যদি সংবিধান সংশোধনী বিল আজকে না আনা হয় তাহলে ভোটাভুটিতে 2/3 সমর্থনেরও কোনো প্রশ্ন নেই। শুধুমাত্র ডিলিমিটেশন বিলটা আনা হবে এবং যে ডিলিমিটেশন বিল পাশ করাতে 2/3 সমর্থন প্রয়োজন নেই। এই ডিলিমিটেশন বিল যদি পাশ হয়ে যায় আর 2023 যে বিল পাশ হয়েছে সেই বিল যদি ইতিমধ্যেই যেহেতু তার নোটিফিকেশন ইস্যু হয়ে গেছে, স্বাভাবিকভাবেই তা কার্যকর করার ক্ষেত্রে কিন্তু কোনো বাধা সরকারের কাছে থাকবে না। অর্থাৎ এত যে আলোচনা, এত কিছু আমরা গতকাল রাত থেকে দেখতে পাচ্ছি, গতকাল রাত্রি প্রায় 1:30 পর্যন্ত আলোচনা চলেছে, সমস্ত কিছু একটা চালে সরকার ভেস্তে দিতে পারে। স্বাভাবিকভাবেই এখন কার্যত দাবার বোর্ডে ঠিক যেভাবে চাল দেওয়া হয়, দুপক্ষই কার্যত সেইভাবে চাল দিচ্ছে। ভোটাভুটির সময় সরকার কি করতে চাইছে সেই ছবিটা আমাদের সামনে স্পষ্ট হবে। অনেক ধন্যবাদ জ্যোতির্ময়। You are making the entire system of the parliament into a mockery.
the act which has not been given effect to, how there can be an amendment? I don't understand this point. अमेंडमेंट कब होता है? जिसको लाइफ आता है उसका बाद तो अमेंडमेंट होता है. अब लाइफ ही नहीं दिया, अमेंडमेंट लेके चला आया. Somebody has advised Mr. Law Minister must be yesterday. What are you doing? You have not given effect to. तब रात में नोटिफिकेशन निकल गया. जो रात में नोटिफिकेशन निकल गया, इफेक्ट दे दो भाई. नहीं तो totally faulty procedure you are taking. Our Prime Minister has having a great quality. The quality is, the moment he understands that next election he is going to lose the election, he changed the rules of game. इलेक्शन में हार जाएगा तो चलो, गेम को रूल जो है उसको चेंज कर दो, और चेंज करने के लिए रूल गेम को यही ले आए. It's a political gimmick, nothing more than that. What they are saying, omen, this is a ploy. Original plan is something different. That is delimitation, that is seat adjustment, that is the original plan. थोड़ा सेंटीमेंट लगा दो भाई, थोड़ा सेंटीमेंट ओमन का लगा दो. इस ओमन का सेंटीमेंट लेके हमको तो डिलिमिटेशन पास करना होगा. रिजर्वेशन चाहिए अर्जुन जी, आज ही ले आइए, हम लोग राजी है. अभी जो स्ट्रेंथ है उसमें 50% वुमेन रिजर्वेशन कर दीजिए. उसके लिए डिलिमिटेशन का जरूरत नहीं है. नाटंकी बंद कीजिए, बहुत नाटंकी हो गया, हिम्मत नहीं है आपको. পুরো বিষয়টাকে পলিটিক্যাল গিমিক বলে পাল্টা অভিযোগ করছে বিরোধীরা. তৃণমূল কংগ্রেসের সাংসদ কল্যাণ বন্দ্যোপাধ্যায় বক্তব্য শুনছেন এবং তিনি বলছেন যে মহিলা আবেগটাকে কাজে লাগিয়ে কোথাও আসন পুনর্বিন্যাসের বিলটা পাশ করে নিতে চাইছিল কেন্দ্র সরকার, কিন্তু ভোটে হারবে জেনে তড়িঘড়ি 2023-এর মহিলা সংরক্ষণ সংশোধনী আইন লাগু করল মোদী সরকার. এরকম তো প্রশ্ন তুলছেন বিরোধীরা. আসলে 3 বছর আগেই এই বিলটি আইনে পরিণত হয়ে যায়, যদিও সেই সময় ঠিক ছিল জনগণনার পর আসন পুনর্বিন্যাস করে আইনটি প্রণয়ন করবে কেন্দ্র. কিন্তু আজ নতুন মহিলা সংরক্ষণ সংশোধনী বিল নিয়ে ভোটাভুটির আগেই আগের আইন কার্যকর করে দিল কেন্দ্র, আর তাতেই কেন্দ্রীয় সরকারের নতুন কৌশল দেখছেন বিরোধীরা. सदन का जो माहौल लग रहा है, पीडीए के जो सांसद उधर बैठे हैं उनका मन का बहुमत हमारे साथ है. जो पीडीए के सांसद उस तरफ बैठे हैं उनका मन का बहुमत हमारे साथ है, और उनके वादों पे क्या भरोसा करें, क्योंकि वादे कई उन्होंने किए, तो इसीलिए उनके वादों पर भरोसा नहीं किया जा सकता. बीजेपी क्या कर सकती है ये बाद में ही पता लगता है. कुछ भी बीजेपी कर सकती है. अभी वोटिंग से पहले भी कुछ कर सकती बीजेपी. Notification last night is concerned, it is neither here nor there. Somebody must have panicked in government that you are trying to amend a constitutional amendment which has not been operationalized. But that's neither here or not there, because Parliament has in the past also amended constitutional amendments or constitutional amendment acts whose operational date had not been notified. সংসদে আসন পুনর্বিন্যাসের নামে দেশকে খণ্ড বিখণ্ড করার চক্রান্ত, দাবি তৃণমূল সুপ্রিমোর. এটা এনআরসি করার চক্রান্ত, মহিলাদের সামনে রেখে মিথ্যে বলছে বিজেপি. আক্রমণে মমতা বন্দ্যোপাধ্যায়. দিল্লিতে ক্ষমতায় থাকবে না বিজেপি, হুঙ্কার মমতা বন্দ্যোপাধ্যায়. মহিলাটা সামনে মিথ্যে কথা, 2/3 মেজরিটি লাগে পাশ করতে. ডিলিমিটেশন বিল নিয়ে এসেছে অলরেডি. আমাকে যার জন্য 21 জন এমপিকে পাঠাতে হয়েছে লোকসভায় ইলেকশন ছেড়েও. নিজেরা জানে হারবে, যে 541 সিট আছে, তাই ওটা 850-র কাছাকাছি নিয়ে যাবে বলে টুকরো টুকরো করছে আবার দেশটাকে. একদিন দেখবেন কোচবিহারটাই হারিয়ে গেছে,
উত্তর দিনাজপুরটাই হারিয়ে গেছে, দার্জিলিংটাই হারিয়ে গেছে, শিলিগুড়িটাই হারিয়ে গেছে। এদের লজ্জা নেই, ঘৃণা নেই, ভয় নেই। কিন্তু আমি বিশ্বাস করি, ঈশ্বরই বলুন, আল্লাহই বলুন, সর্বমনীষী ঠাকুরদের, আমি মনে করি মানুষ ভাবে এক, হয় আর এক। ধর্মের কল বাতাসে নড়ে। তুমি ভেবে যাও, করে যাও, আগামী দিন তুমি পাওয়ারে থাকবে না, ওটা 1 সেকেন্ডে উল্টে যাবে। এটা মাথায় রেখে দেবে। আমাদের নারীর শক্তি না জাগিলে লড়নায় বিশ্ব জাগে না। আজকে ঐতিহাসিক দিন, মোদিজি যেটা করে দেখালেন, গোটা ভারতবর্ষের মাতৃমণ্ডলী এটাকে মনে রাখবে দশকের পর দশক ধরে। This was one of the most powerful lessons taught to me in my life by a woman, a grandmother. And my parents had gone out for dinner, and she came, she caught my hand, I still remember, and she took me out into the garden. Dark garden at night, no lights. No, government houses have big gardens, quite a big garden. And she took me there, and she left me. She said, now you stay here, don't move. And she left. And I watched my grandmother, I remember she was wearing a yellowish sari, I watched her go away. और मेरी मतलब हवा निकल गई कि मतलब आज तो मैं गया. I didn't have the courage to tell my grandmother that, you know, I don't want to stay here, so I stayed. And she went away. She went away probably for 1 or 2 minutes. But for me, it was like 2-3 hours. I was imagining the dog coming to bite me. I was imagining ghosts. I was imagining snakes. I was imagining everything. And then after some time, I remember my legs were even shaking a little bit, and then I saw my grandmother come. And she came, and she asked me, so, what are you scared of? So I said, you know, Dadi, I'm scared of that dog. I don't know that he might come and bite me. I'm scared of somebody being in the garden that I don't know. I'm scared of bats. I'm scared of snakes. I'm scared of things I can't see. And she says, no, Rahul, you're not scared of all those things. You're not scared of the darkness. You're not scared of the dog. You're not scared of the bats. You're only scared of your mind. You're only scared of your imagination and what you are thinking. And then she said that, you know, you should not be scared of the darkness, because the truth most often is in the darkness. And if you do not have the courage to face your fear, you do not have the courage to go into darkness, you will not be able to understand the truth. You will not be able to fight for the truth. This is one of the biggest lessons in my life. I use it, it's a political lesson. I didn't realize then. Now as I get older, I realize it was not only a political lesson, more fundamentally it was a religious lesson. I didn't understand then, and what she was saying to me was that Satyam Shivam Sundaram. That's what she'll say. She says that I want you to be able to go into the darkness. I want you to be able to go where you're scared. And I want you to see what the truth looks like. And later I realized, my God, by taking me into the garden, she was explaining Shiva to me. She was explaining the central tenet of our religion. She was explaining Satya to me. And in many ways, she was explaining Ahimsa to me. And she said to me, I remember that, listen,
Truth is painful. এই মুহূর্তে একটা বড় খবরের দিকে নজর রাখতে হবে। ভবানীপুরে তৃণমূল প্রার্থী মমতা বন্দ্যোপাধ্যায় প্রস্তাবকের বাড়িতেও আইটি হানা। এলগিন রোডে মিরাজ শাহর বাড়িতে আয়কর অভিযান। এই মুহূর্তে সব থেকে বড় খবর, ভোটের আগে রাজ্য রাজনীতিতে চাঞ্চল্যকর খবর। ভবানীপুরে তৃণমূল প্রার্থী মমতা বন্দ্যোপাধ্যায় প্রস্তাবকের বাড়িতেও আয়কর হানা। এলগিন রোডে মিরাজ শাহর বাড়িতে আয়কর অভিযান। ভবানীপুর এডুকেশন সোসাইটি ট্রাস্টি বোর্ডের সদস্য এই মিরাজ শাহ, সেই মিরাজ শাহর বাড়িতেও এই মুহূর্তে আয়কর অভিযান চলছে। আজ সকাল থেকে আমরা দেখিয়েছি রাসবিহারীর প্রার্থী দেবাশিস কুমার তার বাড়িতে, অফিসে, আত্মীয়ের বাড়িতে আয়কর হানা চলছে। তবে ভবানীপুরের তৃণমূল প্রার্থী মমতা বন্দ্যোপাধ্যায় প্রস্তাবকের বাড়িতেও আইটি হানা। আমাদের সঙ্গে রয়েছেন সহকর্মী সুপ্রিয়। সুপ্রিয়, ঠিক কোন অভিযোগের প্রেক্ষিতে তার বাড়িতে আয়কর অভিযান? দেখো, এখনো পর্যন্ত যেটা আমরা জানতে পারছি যে আজ সকাল থেকেই কিন্তু একযোগে শহরের বিভিন্ন জায়গাতে আয়কর দপ্তরের আধিকারিকরা তারা কিন্তু তল্লাশি অভিযান চালাচ্ছেন এবং কিছু সময় আগেই যেটা আমরা জানতে পারছি যে 2 নম্বর এলগিন রোডে মিরাজ সাহা তার বাড়িতেও পৌঁছে গেছে আয়কর দপ্তরের আধিকারিকরা এবং সেখানেও কিন্তু তল্লাশি অভিযান চালানো হচ্ছে। এবং যেটা জানা যাচ্ছে যে এই মিরাজ সাহা তিনি কিন্তু মমতা বন্দ্যোপাধ্যায়ের প্রস্তাবক ছিলেন এবং তার বাড়িতে আর্থিক লেনদেন সংক্রান্ত বিষয়, অর্থাৎ আয়ের সঙ্গে সঙ্গতিহীন সম্পত্তি বা তার যে হিসাব বহির্ভূত সম্পত্তি, এই সংক্রান্ত কোনো বিষয়কে সামনে রেখেই কিন্তু আয়কর দপ্তরের আধিকারিকরা তারা তার বাড়িতে পৌঁছেছেন। বিভিন্ন আর্থিক লেনদেন সংক্রান্ত বিগত বেশ কয়েক বছরের যে আর্থিক লেনদেন, তার ব্যাংক ট্রানজাকশন থেকে শুরু করে আয়কর সংক্রান্ত যাবতীয় যে সমস্ত নথিপত্র, সেগুলোকেই কিন্তু মূলত তারা যাচাই করার কাজ চালাচ্ছেন। তার পাশাপাশি তার যারা মিরাজ সাহা সহ তার যারা অন্যান্যরা রয়েছেন তাদের সঙ্গেও কিন্তু কথাবার্তা বলার যে প্রক্রিয়া, সেগুলোও কিন্তু ইতিমধ্যেই আয়কর দপ্তরের তরফ থেকে চালানো হচ্ছে। পরিষ্কার হতে চাইবো যে মিরাজ শাহ যিনি তৃণমূল নেত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের ভোটে প্রস্তাবক, সেক্ষেত্রে তাকে কি আগে থেকে কোনো রকম নোটিশ দেওয়া হয়েছিল বা এই মিরাজ শাহকে কি আগে কোনো রকম ভাবে তলব করা হয়েছিল, সেরকম কি কোনো রকম রেকর্ড রয়েছে, না আজ হঠাৎ করেই তার বাড়িতে এরকম ভাবে আয়কর অভিযান চলছে, সেই সংক্রান্ত কোনো তথ্য রয়েছে মিরাজ শাহ সম্পর্কে? দেখো, মিরাজ শাহ সম্পর্ক বা তার তরফ থেকে বা আয়কর দপ্তরের তরফ থেকে এখনো পর্যন্ত কিন্তু এই বিষয়ে কোনো রকম কোনো স্পষ্ট তথ্য পাওয়া যায়নি যে তাকে আগে থেকে কোনো রকম ইন্টিমেশন দেওয়া হয়েছিল কিনা, নাকি হঠাৎ করেই আয়কর দপ্তরের আধিকারিকরা তারা এই মিরাজ শাহর বাড়িতে পৌঁছে গেছেন, সে বিষয়ে কিন্তু এখনো পর্যন্ত স্পষ্টভাবে কোনো তথ্য না পাওয়া গেলেও যেটা জানা যাচ্ছে যে বেশ খানিকটা সময় আগেই আয়কর দপ্তরের আধিকারিকরা 2 নম্বর এলগিন রোডের যে বাড়ি রয়েছে সেখানে তারা পৌঁছেছেন এবং সেখানে কিন্তু যে নথিপত্র যাচাই করা থেকে শুরু করে মূলত আয়কর সংক্রান্ত যে সমস্ত নথিপত্র, ব্যাংক লেনদেন সংক্রান্ত যে সমস্ত নথিপত্র রয়েছে এবং তার স্থাবর অস্থাবর সম্পত্তি যেগুলো রয়েছে, সেই সমস্ত কিছুই কিন্তু তারা যাচাই করার কাজ চালাচ্ছেন, এমনটাই কিন্তু আমরা জানতে পারছি সূত্র মারফত। সুপ্রিয়, তুমি আমাদের সঙ্গে থাকো। তনিষ্ঠ, আজকে আমরা সকাল থেকে দেখছিলাম যে দেবাশিস কুমার তার বাড়িতে, অফিসে আইটি অভিযান চলছে আর স্বাভাবিকভাবে তৃণমূল কংগ্রেসের পক্ষ থেকে সেখানে পাল্টা কৌশল নেওয়া আছে। তারা বাড়ির সামনে জমায়েত করছিলেন, তারা সেখানে প্রতিবাদ করছিলেন। হঠাৎ করে ভোটের আগে কেন সক্রিয় কেন্দ্রীয় তদন্তকারী সংস্থা? একদম তাই। আর সেই ছবিগুলো আমরা দেখাচ্ছি সকাল থেকেই আয়কর অভিযান চালাচ্ছে, সেই ছবিগুলো আপনারা দেখছিলেন একাধিক জায়গায়। তার মধ্যেই যে বড় খবরে এই মুহূর্তে নজর, ভবানীপুরের তৃণমূল প্রার্থী মমতা বন্দ্যোপাধ্যায়ের প্রস্তাবকের বাড়িতেও আইটি হানা। দেখুন, দেবাশিস কুমারের বাড়ি, অফিস, দেবাশিস কুমারের আত্মীয়ের বাড়ি, সেই সমস্ত জায়গাতে আজকে দেখলাম আমরা আইটি হানা চলছিল। তার মধ্যেই এই মুহূর্তে যে বড় খবর আসছে, চাঞ্চল্যকর খবর, তৃণমূল প্রার্থী মমতা বন্দ্যোপাধ্যায়ের প্রস্তাবকের বাড়িতেও আইটি হানা। এলগিন রোডে মিরাজ শাহর বাড়িতে আয়কর অভিযান। ভবানীপুর এডুকেশন সোসাইটির ট্রাস্টি বোর্ডের সদস্য এই মিরাজ শাহ। আর স্বাভাবিকভাবে তার তার বাড়িতে এই যে আয়কর অভিযান, মানে যে নামটার সঙ্গে একেবারে সরাসরি ভবানীপুরের তৃণমূল প্রার্থী মমতা বন্দ্যোপাধ্যায়ের নাম জড়িয়ে রয়েছে, স্বাভাবিকভাবে রাজ্য রাজনীতিতে এই ঘটনা বা এই ইস্যুটা যে একটা নতুন মাত্রা সংযোজন করবে তা বলার অপেক্ষা থাকে না। সুপ্রিয়র সঙ্গে আরো একবার কথা বলবো। সুপ্রিয়, এখনো পর্যন্ত তোমার কাছে মিরাজ শাহর বাড়িতে আয়কর অভিযান সংক্রান্ত ঠিক কি কি তথ্য রয়েছে? আমরা কথা বলবো সুপ্রিয়র সঙ্গে। তবে আপনাদেরকে আরো একবার জানিয়ে রাখি, 2 নম্বর এলগিন রোড যেখানে মমতা বন্দ্যোপাধ্যায় প্রস্তাবকের বাড়ি মিরাজ শাহ, তার বাড়িতে আইটি হানা। আমাদের সঙ্গে রয়েছেন তৃণমূল কংগ্রেস প্রার্থী, তৃণমূল কংগ্রেস মুখপাত্র কুণাল ঘোষ এই মুহূর্তের সঙ্গে রয়েছেন। কুণালদা, কিভাবে ব্যাখ্যা করবেন এই বিষয়টাকে? মমতা বন্দ্যোপাধ্যায় প্রস্তাবকের বাড়িতেও আয়কর অভিযান, এটা গণতন্ত্রের পক্ষে
অত্যন্ত বিপজ্জনক। বিজেপির চূড়ান্ত নিন্দনীয় একটা কাজ। নির্বাচনে গোহারা হারছে বুঝতে পেরে বাংলার মেয়ে মাননীয় মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়কে সামলাতে প্রধানমন্ত্রী, স্বরাষ্ট্রমন্ত্রী, বিজেপির বিভিন্ন রাজ্যে সমস্ত 16 আনা 8 আনা 4 আনার নেতারা যারা ঘুরে বেড়াচ্ছেন তাতেও হচ্ছে না। সমস্ত রকম এজেন্সি নামিয়ে হচ্ছে না। ভোটার তালিকা থেকে জেনুইন ভোটারদের নাম কেটে হচ্ছে না। এখন একেবারে এজেন্সি দিয়ে ভোট চলাকালীন মাননীয় মুখ্যমন্ত্রীর প্রস্তাবক তিনি একজন চার্টার্ড অ্যাকাউন্টেন্ট এবং তিনি একটি শিক্ষা প্রতিষ্ঠানের অন্যতম কর্ণধার, তাকে ডিস্টার্ব করা হচ্ছে এবং বিভিন্ন আমাদের ক্যান্ডিডেট যারা আছেন এবং সংগঠক শহরে এবং জেলায় মাননীয় এবং জেলায়ও বিভিন্ন আমাদের প্রার্থী এবং সংগঠকদের এইভাবে যাচ্ছে। এই ভীত বিজেপি যেভাবে নির্লজ্জের মতো এইগুলি করছে, ওদের পরাজয় নিশ্চিত। ওরা বুঝতে পেরেছে বলেই এই ধরনের চূড়ান্ত অসভ্যতা, অগণতান্ত্রিক দিল্লির লেঠেল বাহিনীকে নামিয়ে আমাদের প্রার্থী এবং ভোটের পরিবেশটাকে নষ্ট করা, এই কাজগুলো তারা করছে। কুণাল, একটা বিষয় জানতে ইচ্ছা করছে, ভোটের আগে এই বিষয়টাকে তৃণমূল কংগ্রেস কি সত্যি আপনাদের তরফ থেকে কি কোনো রকম পদক্ষেপ বা কোনো প্রতিবাদ, কোনো মিছিল বা কোনো কিছু ভাবনা চিন্তা রয়েছে? আপনারা কি দেখছেন? রোজ তো আমরা এরই প্রতিবাদ করছি। আমরা তো রোজ এইভাবে ব্যাকডোর পলিটিক্স, রাষ্ট্রযন্ত্রের বিকৃত অপব্যবহার, তার প্রতিবাদ করছি। এটা হচ্ছেটা কি? ইলেকশন চলছে, সেই সময় ক্যান্ডিডেটের বাড়ি, ক্যান্ডিডেটের কারোর মাননীয় মুখ্যমন্ত্রীর প্রস্তাবকের বাড়ি, কোনো জায়গায় ক্যান্ডিডেটকে ডেকে পাঠাচ্ছে, এক একটা এজেন্সি নেমে গেছে, কোন জায়গায় সংগঠকদের ডেকে নিয়ে যাচ্ছে, তুলে নিয়ে যাচ্ছে, রেড করছে। মানে বিজেপি বুঝে গেছে তারা গোহারা হারছে। এখন তৃণমূল সংগঠন নেতাদেরকে ভোট থেকে একেবারে নজর ঘোরাতে, উত্তক্ত করতে এই ধরনের কাজগুলো তারা করছে। মুখ্যমন্ত্রীর প্রস্তাবককে যেভাবে ডিস্টার্ব করা হচ্ছে, এটা একটা নিন্দনীয়, লজ্জাজনক। বিজেপি রাজনৈতিক দেউলিয়া, একটা লজ্জাজনক বঙ্গবিরোধী পার্টি। তারা এইভাবে দিল্লির জমিদাররা লেঠেল বাহিনী। বেশ বেশ, অনেক ধন্যবাদ। আমরা কথা বললাম বেলেঘাটার তৃণমূল কংগ্রেস প্রার্থী, তৃণমূল কংগ্রেস মুখপাত্র কুণাল ঘোষের সঙ্গে।